বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আশফাক আহমেদ। দর্শক, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচন ও সংস্কার সহ নানা বিষয় নিয়ে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট ও ইসলামিক আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আমার বাংলাদেশ পার্টির নেতারা। এবং আজকের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমার বাংলাদেশ পার্টি, যা এবি পার্টি নামে বেশ পরিচিত, রাজনৈতিক দলটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমি অনুষ্ঠানের প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, গতকাল আপনারা বৈঠক করেছেন, আপনাদের রাজনৈতিক দলগুলোর সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক ছিল সেটি সম্ভবত আধা ঘন্টার মতো সময় হয়েছে, খুব বেশি সময় হয়তো হয়নি। এই স্বল্প সময় আসলে কতটুকু আলোচনা আপনারা করতে পারলেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে ওনারা যে সময় স্ল্যাবটা দিয়েছেন আধা ঘন্টা করে, এটা সত্যিকার অর্থে এটা খুব ভালো একটা পরিকল্পনা ছিল না। কারণ বিএনপি একটা বড় দল, তাদের জন্য আধা ঘন্টা, তারপরে আপনার প্রত্যেকটা দলের জন্য আধা ঘন্টা, জোটের জন্য আধা ঘন্টা। আমরা তো প্রথমেই বলেছিলাম যে আপনারা যে সময়টা এভাবে নির্ধারণ করেছেন এটা কাজ নাও করতে পারে, এবং সেটাই হয়েছে। আপনার বিএনপি 2:30টায় শুরু হয়েছে, তার সময় শেষ হয়ে যাওয়ার কথা 3টায়, দেখা গেল যে সেটা প্রায় 1 ঘন্টা পরে শেষ হয়েছে। জামাত শুরু করার কথা ছিল 3:30টায় বা 3টায়, সেটা গিয়ে শেষ হয়েছে 4:30টায়। এরকম আমাদের সময়টা নির্ধারণ ছিল 5:30টায়। 5:30টায় শুরু হয়ে আমরা 6টা শেষ করার কথা। আমাদের পরে গণ অধিকার পরিষদের 2টা গ্রুপ, ওদের হওয়ার কথা। দেখা গেল যে আমরা যখন প্রবেশ করেছি, মানে আমরা যখন ডায়ালগ শুরু করেছি, তখন 8:10। তার মানে হচ্ছে প্রায় আমাদেরকে প্রায় 2.5 ঘন্টা পরে আমাদের ডায়ালগটা শুরু হয়েছে। তো এটা কাঙ্ক্ষিত ছিল না, এবং এটা একটা পরিকল্পনার ত্রুটি আমি বলতে পারি। এবং আমরা সেটা বলেছি ওনাদেরকে যে একটা গভর্নমেন্টের এ ধরনের একটা হাই প্রোফাইল মিটিং যে প্রধান উপদেষ্টার সাথে, সেটা এ ধরনের হওয়াটা ঠিক হয়নি। তো ওনারা যেহেতু নতুন, কিছুটা অভিজ্ঞতার ঘাটতি আছে, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের হয়তো সেভাবে সহযোগিতার কোনো গ্যাপ থাকতে পারে, যার কারণে দেখা গেল যে আধা ঘন্টার জায়গাটা অনেকের কাছে দেরি হয়েছে। তবে আমরা সঠিক সময়ে আমাদের প্রোগ্রামটা শেষ করেছি। জি, এবং এই সময়ের মধ্যে আমি যেটা দেখতে পেয়েছি যে আপনারা প্রধান উপদেষ্টার কাছে 6 দফা পর্যবেক্ষণ এবং 11টা দাবি, পরামর্শ এবং প্রস্তাবনা তুলে ধরেছেন। এর মধ্যে একটি পর্যবেক্ষণে বলা হয়েছে, যে এই 6টি পর্যবেক্ষণ আপনারা দিয়েছেন তার একটি অংশ আমি বলছি, যে সরকারের বৈধতা এবং প্রকৃতি নিয়ে ধোঁয়াশা ক্রমশ জটিল হচ্ছে, এই ধরনের একটি বিষয় রয়েছে। এবং যদি বলি যে পরামর্শের যে জায়গাটি, 11টি দাবি, পরামর্শ অথবা প্রস্তাবনা যেখানে দিয়েছেন, এই সংশ্লিষ্ট বিষয়ে একটি কথা রয়েছে, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের মাধ্যমে সরকারের বৈধতার সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, সরকারের বৈধতার প্রশ্নে আপাতত একটি আইনি প্রতিরক্ষা তৈরি করা, যা অর্ডিন্যান্স জারি করেও করা যেতে পারে, সংবিধান সংশোধন বা প্রণয়নের জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা এবং সংবিধান রচনার পর গণভোটে সেটি পাশ করা। এবি পার্টি, আপনারা কি মনে করছেন যে এই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে কোনো জটিলতা কিংবা প্রশ্ন রয়েছে? জি, সেটা তো আমরা স্পষ্ট করে বলেছি। কারণ আপনি যেটা বলেছেন সেটাই সঠিক। আমরা আমাদের যে 6 নাম্বার যে পর্যবেক্ষণ, সেখানে আমরা বললাম যে দেখেন, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এখানে সংবিধান বা নিয়মটা মানা হয়নি, কিছু কিছু জায়গায় প্রজ্ঞাপন দিয়েই সিদ্ধান্তগুলো জানানো হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় আইন নিয়মের কথাগুলো আসছে। ফলে এটা নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে এবং বিতর্ক বাড়বে সামনে। সেই জন্য আমরা বলেছি যে এটার একটা সেট রুল ঠিক করা দরকার, যে আমি হয়তো পুরোপুরি সংবিধান মেনে চলবো, পুরোপুরি আইনি কাঠামোর মধ্যে থাকবো, বা যেটা প্র্যাকটিস ছিল সেটার মধ্যে থাকবো, অথবা আমাকে বলতে হবে যে এটা একটা স্পেশাল সিচুয়েশন, এখানে আমি এই ধরনের করতে পারি। অর্থাৎ এই যে আপনি একবার আইন মানছেন, একবার মানছেন না, একবার জরুরি বিষয়ের কারণে আপনি এক ধরনের করে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কখনো কখনো দেখা যাচ্ছে যে চুক্তিভিত্তিতে নিয়োগ দিচ্ছেন, আবার কোথাও মেধার ভিত্তিতে পদোন্নতি দিচ্ছেন, কিছু কিছু জায়গায় ট্রান্সফার করছেন, যেই বিষয়গুলোকে আমরা মনে করেছি যে প্রশাসনের স্বাভাবিক নিয়ম না, বা সকালে নিয়োগ দিয়েছেন বিকেলে আবার নিয়োগটা বাতিল করছেন, এই জায়গাগুলোতে এটা সত্যিকার একটা স্পেশাল সিচুয়েশন বিরাজ করছে। তো সেই জায়গাতে আমরা বলেছি যে এখানে একটা আইনি কাঠামো দরকার, একটা প্রজ্ঞাপন দিয়ে হলে বলা দরকার যে এই সময়ে এই জিনিসগুলো
এইভাবে চলছে এবং এটা পরিস্থিতির কারণে করতে হচ্ছে, এ ধরনের একটা প্রজ্ঞাপন দিলে তাহলে মানুষ ধরে নিবে যে এটা বিশেষ সময়ের জন্য করা হয়েছে। আমরা যেমন জরুরি অবস্থা করি না বিভিন্ন ক্ষেত্রে, এরকম। আর আমরা ফাইনালি যেটা মনে করছি, যেটা আমাদের সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো তুলে ধরেছি যে আপনি কি সংবিধান পুরো লিখবেন নতুন করে নাকি সংবিধানকে সংশোধন করবেন। যদি আমি পুরো নতুন করে লিখতে চাই তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে এবং গণভোটের মাধ্যমে সেটাকে পাশ করতে হবে। এই জায়গায় যে একটা ধোঁয়াশা, এই জায়গায় যে একটা পারস্পরিক বিতর্ক আছে, এটাকে একটা সলিউশনে আসতে হবে এবং যাতে আমরা সবাই একমত থাকতে পারি। এই জন্যই আমরা এই কথাটা বলেছি এবং এই ধোঁয়াশা থাকাটা এই জায়গায় এটা উচিত হচ্ছে না, এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং এটাকে সমাধান করতে হবে। এই ছিল আমাদের প্রস্তাবনা। জি, আপনি যে কথাটা বললেন যে সংবিধান সংশোধন বা পুনর্লেখন, এই বিষয়টি নিয়ে আসলে ব্যাপক আলোচনা চলছে। এই বিষয়ে আসলে আপনি কি মনে করেন যে সংবিধানে কি ধরনের উপযোগী পরিবর্তন আসলে আনা প্রয়োজন অথবা আদৌ আনা প্রয়োজন কিনা? এবং আরেকটি বিষয় আমি একটু যেটা যোগ করতে চাই যে অন্তর্বর্তী সরকার যদি এই সংবিধান সংশোধন অথবা পুনর্লেখনের কাজে হাত দেয়, তারা যদি কোনো পরিবর্তন এতে আনেন, এতে আসলে অদূর ভবিষ্যতে এর গ্রহণযোগ্যতা নিয়ে কি প্রশ্ন উঠবে না? পরবর্তী যখন নির্বাচিত সরকার আসবেন তারা কি বিষয়টিকে বৈধতা দিবেন? এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তবে একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে সংবিধানে লেখা থাকলেই যে আমি ঠিক হয়ে যাব, আমার সব কিছু ভালো হয়ে যাবে, বিষয়টা কিন্তু তো তা না। আমাদের সংবিধানে যতটুকু আছে, কিছু অসঙ্গতি আছে, যতটুকু নিয়ম, অধিকার, আইন কানুন বা বিধিবিধানের কথা বলা আছে সেটা তো আমরা মানছি না। ধরেন আমাদের দেশে যে রাতের বেলায় ভোট হয়ে গেল আগের দিন, কিংবা 154টা আসনেই আপনার বিনা ভোটে এমপি নির্বাচিত হয়ে গেল, কিংবা প্রধানমন্ত্রী সাবেক যিনি পালিয়ে গেছেন উনি নিজেই বলছেন যে ওনার পিয়ন 400 কোটি টাকার সে মালিক হয়েছে অবৈধভাবে। এগুলো কি আমাদের আইন কাঠামো, সাংবিধানিক বিধিবিধান মেনে হয়েছে? হয়নি তো। তাহলে আপনি দেখেন, সংবিধানে লেখা থাকলেই যে আমরা ভালো হয়ে যাব, নতুন করে একটা সংবিধান লিখলেই যে সব শেষ হয়ে যাবে, বিষয়টা তা না। কিন্তু আবার সংবিধানের ব্যাপারটাও গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে তো একটা নিয়ম নীতির অধীনে থাকতে হবে। সেই জন্য আমরা বলছি, আপনি যেটা বলেছেন যে পরবর্তীতে চ্যালেঞ্জ তো হয়েছে আমাদের দেশে, ধরেন কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তো আমাদের সাংবিধানিক কাঠামো আমরা এনেছি, এরপরে তো এটাকে বাতিল করতে হবে, এটাকে বাতিল করেছে। এটা হতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে আমরা যদি একটা গণভোট, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে জনমত নিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে একটা জায়গায় যাই, তাহলে এটা হয়তো একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাবে এবং এরপরে এটাকে নারিশ করতে হবে, এটার উপরে চলতে হবে। সেটার জন্য তো একটা মানে সামগ্রিক আমাদের পরিবর্তন লাগবে। আমরা শুধু সংবিধান পরিবর্তন করে ফেললেই কালকে আমরা সব সভ্য হয়ে যাব, কালকে আমরা গণতান্ত্রিক হয়ে যাব, কালকে আমাদের সব কিছু সুন্দরভাবে চলবে, বিষয়টা তো সেরকম না। তা তো অবশ্যই, কিন্তু আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধান সংশোধন বা পুনর্লিখন নিয়ে যে আলোচনাটা চলছে আসলে এই বিষয়টা নিয়ে আসলে সংস্কার অথবা এই জায়গাটাতে তারা হাত দিবেন কিনা? এটা তো হাত দিতেই হবে তাদের, এটা মাস্ট। আমি তো মনে করি এটা তাদের একদম প্রধানতম কর্তব্য। কারণ আপনি দেখেন আমাদের দেশে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থানটা তো হয়েছে আইন কানুনকে লঙ্ঘন করে। কারণ লঙ্ঘন করে কেন? কারণ আপনি দেখবেন যে সরকার যেটা ছিল অবৈধভাবে ছিল এবং সে যখন নির্বাচন বন্ধ করে দিয়েছে, সে যখন সরকার পরিবর্তনের আমাদের দেশের নিয়ম কি? নির্বাচন। তো সে যখন নির্বাচন বন্ধ করে দিয়েছে, এরপরের পথ হচ্ছে আন্দোলন। মানুষ যখন রাজপথে আন্দোলন করছে তখন আপনি গুলি করে মারছেন, মেরে ফেলছেন মানুষকে, গুম করে ফেলছেন, জ্বালিয়ে দিচ্ছেন মানুষকে, পুড়িয়ে মারছেন। পথ কোনটা খোলা? আমরা এটা বারবার বলেছিলাম আওয়ামী লীগকে যে আপনারা যে স্বৈরতান্ত্রিক পথে যাচ্ছেন এটার পরিণতি খুব ভয়াবহ হবে, এবং আমরা যতটুকু না ভয়াবহ ভেবেছি তার চেয়ে তো বেশি ভয়াবহ হয়েছে। আপনি দেখেন মানুষ যখন রাস্তায় নেমে এসেছে তখন সব কিছু তারা ধুলোয় মিশিয়ে দিয়েছে। গণভবনের মতো এত ওয়েল প্ল্যান্ড একটা কনস্ট্রাকশন, দেখা গেছে যে আপনার ঘণ্টাখানেকের মধ্যে এটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ঠিক একই জায়গায় সব জায়গায়, থানাগুলো বিভিন্ন জায়গায়। তো এই যে আপনি যদি সাধারণ দৃষ্টিতে দেখেন এটা কিন্তু অ্যানার্কি, আর যদি আপনি এটাকে গণ অভ্যুত্থান হিসাবে দেখেন তাহলে এটা কিন্তু একটা মুক্তির লড়াই, যে মানুষ, সাধারণ মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে সে রাজপথে নেমে এসেছে এবং তার ক্ষোভটা সেভাবে প্রকাশ করেছে। আপনি যদি সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত না করেন এবং
প্রচলিত সাংবিধানিক কাঠামোতে যদি আপনি ভবিষ্যৎ রাখেন, তাহলে এরা সবাই কিন্তু অপরাধী হবে, এরা সবাই রাষ্ট্রদ্রোহী মামলা আসামি হবে। কিন্তু এরা তো রাষ্ট্রদ্রোহী না, এরা তো মুক্তির সংগ্রামে লড়াকু। এদেরকে গুম করা হয়েছিল, এদেরকে হত্যা করা হয়েছিল, এরা এদের সন্তানের লাশের জবাবদিহিতা চাওয়ার জন্য থানায় গিয়েছিল, সেখানে গুলি করে পুড়িয়ে তাদেরকে মারা হয়েছে। সুতরাং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা যেটা দাঁড়িয়েছে, এটা অনিবার্য লড়াই। আমরা মুক্তিযুদ্ধ যেটা বলি, ধরেন পাকিস্তানের সংবিধানের আলোকে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধ তো পাকিস্তানের সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহ। যদি আমরা যদি স্বাধীন না হতাম, পাকিস্তানের আইনি কাঠামো এবং সাংবিধানিক ভিত্তিতে আমাদের মুক্তিযোদ্ধাদের সবার ফাঁসি হতো। আমাদের যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আর্মিতে যারা বিদ্রোহ করেছে, তাদের সবাইকে আপনার মানে সেনা আইনে তাদেরকে মানে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হতো। কিন্তু এই জন্য আমাদেরকে নতুন করে একটা সংবিধান লিখতে হয়েছে। মুক্তিযুদ্ধকে, এই লড়াইটাকে, এই মানে পাকিস্তানি আইনি কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে স্বাধীনতা, বীরশ্রেষ্ঠ, মুক্তিযুদ্ধ, শহীদ এইসব নামে অভিধান দিতে হয়েছে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার যেই লড়াইয়ের মধ্য দিয়ে, যে রক্তদানের মধ্যে দিয়ে, যে জীবনদানের মধ্যে দিয়ে যে সে আজকে ক্ষমতায় আসীন বা সে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তাকে তো সংবিধানে এই জিনিসটা প্রথম তাকে অন্তর্ভুক্ত করতে হবে। নাইলে তো সে নিজেই অসাংবিধানিক, সে নিজেই অবৈধ, নিজেই সে মানে আইন লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হবে। এই জন্য আপনি যেটা প্রশ্ন করেছেন, আমি আপনাকে বলছি যে এই সরকারের প্রধানতম দায়িত্বের প্রধানতম কাজ হচ্ছে সংবিধান সংশোধন, পুনর্লিখন অথবা নতুন করে সংবিধান প্রণয়ন করা। যেটাকে আমরা বলবো যে গত 53 বছরের জঞ্জাল ফেলে আমরা যে নতুন একটা বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ যে আবার আমরা ফিরে পেয়েছি, সেই আলোকে নতুন করে একটা, এটাকে আমরা বলি সেকেন্ড রিপাবলিক। এটা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আপনি ইতিহাস খুঁজলে পাবেন। সময় কম, আমি আপনাকে উদাহরণগুলো দিতে দেরি হবে হয়তো সেজন্য। কিন্তু এই সেকেন্ড রিপাবলিক করার জন্যই আমাদেরকে একটা নতুন সংবিধান লিখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছু শুরু করতে পারে, কিন্তু যে গণতান্ত্রিক সরকার আসবে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে, তাদেরকে, এটা কিন্তু তাদের একটা অঙ্গীকারও আছে, আপনি দেখবেন। কারণ আপনি দেখবেন আমাদের প্রধান যে বিরোধী দল বিএনপি, এখন আমি বলছি বিরোধী দল, হয়তো সামনে তারা সরকারি দল হবেন বা তারা প্রধানতম শক্তি হিসেবে আবির্ভূত হবেন, তাদের কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল যে তারা সাংবিধানিক সংস্কারের কিছু কথা কিন্তু তারা বলেছেনও, যে এক প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, জাতীয় সরকারের একটা কনসেপ্ট কথা তারা বলেছেন, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা তারা বলেছেন। এ ধরনের কিন্তু কিছু কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত তারা দিয়েছেন। জি, আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যে 11 দফা দাবি, পরামর্শ বা প্রস্তাবনা আপনারা যেগুলো প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেছেন, এখানে 6টি যে সংস্কার কমিশন, তার পাশাপাশি স্বাস্থ্য খাত নিয়ে একটি জাতীয় স্বাস্থ্য কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছেন আপনারা, এবং সেনা, বিমান ও নৌবাহিনীর সংস্কার প্রক্রিয়ার জন্য আলাদা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়ের ব্যাপারে প্রয়োজনে এসব মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা নিয়োগের কথাও আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে। প্রথমত হচ্ছে যে এই যে প্রস্তাবনাগুলো আপনারা দিয়েছেন, এগুলো নিয়ে কি আসলে একটু বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে? এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের যে কার্যক্রম, এখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, আপনাদের কাছ থেকে শুধুই কি পরামর্শ এবং প্রস্তাবটাই তারা নিচ্ছেন এবং নেবেন, বিষয়টা এরকমই, নাকি এই সংস্কার কার্যক্রম অথবা অন্যান্য এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন কার্যক্রম, এগুলোর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আসলে সংযুক্ত করার কোনো চিন্তা ভাবনা তাদের আছে, অথবা এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে? না, প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হয়নি যে তারা কোনো কাউকে সংযুক্ত করবেন, আর সংযুক্ত করার দরকারও নাই। প্রথম কথা হচ্ছে, এটা তো সত্য কথা, ওনারা একটা আকস্মিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন, এবং অ্যাপারেন্টলি আমাদের কাছে যাদেরকে মনে হয়েছে আমরা তাদেরকেই বিভিন্নভাবে দায়িত্বটা তারা বন্টন করেছেন। যেমন আমি আপনাকে একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ বলি। যেমন ধরেন অ্যাডভোকেট হাসান আরিফ, উনি একজন আইন বিশেষজ্ঞ, উনি একজন প্র্যাকটিসিং লয়ার, দীর্ঘ সময় বাংলাদেশ। তো আমাদের প্রত্যেকের বা সকলের একটা ধারণা ছিল যে উনি হবেন আইন উপদেষ্টা, উনি আগেও আইন উপদেষ্টা ছিলেন। তো দেখা গেল সেখানে আইনের একজন শিক্ষক আসিফ নজরুল, ওনাকে দেওয়া হয়েছে আইন উপদেষ্টা হিসেবে। তো এটা তো হতেই পারে, আসিফকে, আমাদের যে ছোট আসিফ, মানে আমাদের ছাত্র আসিফ, তাকে দেওয়া হয়েছে ধরুন যুব ক্রীড়া, যেহেতু সে একজন প্লেয়ার ছিল, সে খেলাধুলার প্রতি ছিল। নাহিদ ছিল এক ধরনের, সে ডাকসুতের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচন করেছে, তাকে তথ্য বা এই জিনিসগুলো দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যখন 2 মাস পার হচ্ছি, 2 মাস পার হওয়ার পরে আমরা একটা পারফরমেন্স এভালুয়েট করবো, তো এটা তো প্রত্যেকের নিয়ম আছে, যদিও 2 মাসটা খুব বড় সময় না।
আমরা এই জায়গাগুলো আপনি যেটা বলেছেন আমরা যথেষ্ট সময় পেয়েছি কিনা, প্রথম কথা হচ্ছে সেটা তো পাইনি, আর দরকারও নেই বেশি সময়ের। আমরা খুব প্রিসাইজলি বলেছি যে জনপ্রশাসনে বিশৃঙ্খলা চলছে, কয়েকটি ঘটনাই তো যথেষ্ট। একজন সচিবের বিরুদ্ধে এলাহিদাদ খান, একজন সচিব, উনি দুর্নীতি দমন সংস্থা বা দুর্নীতি দুদকের বিচারে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, ওনাকেই আপনি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সকালে দিয়ে বিকেলে তাকে প্রত্যাহার করা হয়েছে। লক্ষ্মীপুর জেলায় একজন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, যিনি মহিলা একজন ডিসি, উনি ওই জেলারই বাসিন্দা, যেটা আমাদের প্র্যাকটিসে নাই, যে নিজের জেলায় কেউ জেলা প্রশাসক হতে পারবেন না। এই জন্য আমরা এই ধরনের অনেকগুলো ইনস্ট্যান্স আমরা আলোচনা করেছি যে দেখেন এখানে মনে হচ্ছে যে সঠিক এক ধরনের বিশৃঙ্খলা চলছে, এক ধরনের সমন্বয়ের অভাব। এবং আপনি তো দেখেছেন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, ডিসিদেরকে আবার প্রত্যাহার করা হয়েছে, ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে, তদন্ত কমিশন গঠন করা হয়েছে, পত্রিকায় নানা ধরনের স্ক্রিনশট এসেছে, যেটা সত্য না মিথ্যা আমরা জানি না, কিন্তু এখান থেকে বিরাট প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে হঠাৎ দেখা গেল একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, ওনার একটা কমেন্টসের কারণে ওনাকে ওনার মন্ত্রণালয়ে বদল করা হয়েছে। তো এই জায়গাটায় আমরা যেটা বলছি যে এই অস্থিরতাটা উচিত না। আমরা এই মন্ত্রণালয়গুলোর ব্যাপারে বলেছি যে যেমন ধরেন অর্থ মন্ত্রণালয় কিন্তু ভালো করেছে, তারা টাকা ফেরত এনেছে, তারা ব্যাংকগুলোতে একটা ব্যবস্থাপনা আনার চেষ্টা করছে এবং আপনি দেখেছেন যে রেমিটেন্স বেড়েছে এবং বিভিন্ন ব্যাংক থেকে তারা বিভিন্ন অবৈধ অর্থ যেগুলো ছিল সেগুলোকে তারা হেল্ড আপ করেছে, আবার বাইরে থেকে যে টাকা পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার জন্য কিছু পদক্ষেপ নিয়েছে। মন্ত্রণালয়গুলোকে তো এই ধরনের দৃশ্যমান একটা গতি তাদেরকে প্রুভ করতে হবে। সেই জন্যই আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, আইন, কৃষি, স্বাস্থ্য সহ এই মন্ত্রণালয়গুলোতে হয় আপনারা এফোর্ট বাড়িয়ে দেন, ওনাদের যদি কাজের প্রেশার থাকে ওনাদেরকে সহযোগী দেন, সহযোগী উপদেষ্টা দিতে পারেন, অথবা ওনাদেরকে মন্ত্রণালয় পরিবর্তন করে দেন, অথবা নতুন করে উপদেষ্টা নিয়োগ দেন। আমরা এই স্পষ্ট করে কথাগুলো বলেছি এবং এটাও বলেছি যে এখানে কারো রাগ করার বিষয় নাই। ওনারা আমাদের সবাই তো ওনারা আমাদের খুবই পরিচিত, আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি। যেমন ধরেন আসিফ নজরুল ভাই, আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি এবং ওনার বিরাট অবদানে আন্দোলনে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন সরকারে যখন যাব, দায়টা তো শুধু ওনাদের একার না, দায়টা তো আমাদের সবার। সেই জন্য আমরা বলেছি যে এই সমস্ত জায়গায় একটা ইভ্যালুয়েশনের মাধ্যমে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে অথবা সেটাকে করতে হবে। এখন হয়তো দেখা যাবে আমরা এটা বলার পরে সেখানে হয়তো গতিশীলতা ফিরে আসলো, হয়তো দেখা গেল যে ওনারা আবার ভালো করে কাজ করছেন, অসুবিধা তো নাই। জি, আমি ঠিক এই জায়গাটাতেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে গতিশীলতার কথা বললেন, আমরা 2 মাস খুবই অল্প সময়, আসলে এখনো কোনো কিছু এটা পর্যালোচনা করা যেতে পারে, বাট বিচার বিশ্লেষণ করার মতো খুব একটা সময় হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু এই যে 1.5 থেকে 2 বছরের মধ্যে যে মৌলিক সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলো করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার কথা আপনারা বলছেন গতকালকে যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা উনি কি কিছু বলেছেন, ওনার মতামত কি অথবা প্রতিক্রিয়া কি, এবং আপনারাও কি মনে করেন আসলে 1.5 থেকে 2 বছরের মধ্যে, মানে এখনো পর্যন্ত আমরা যে গতিতে দেখছি যে কাজ আগাচ্ছে, সংস্কার কাজ বলেন অথবা অন্যান্য যেগুলো আছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই কাজগুলো কি আসলে এই সময়ের মধ্যে শেষ করে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব? প্রধান উপদেষ্টা তো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তো আমাদের সাধারণত আমরা এই সূত্রে ওনাদেরকে শিক্ষক হিসেবে সম্মান করি, ওনারাও আমাদের ছাত্র হিসেবে স্নেহ করেন, ওনার সাথে আমার সেই ছাত্র শিক্ষকের একটা হৃদ্যতা আছে। তো আমি কিন্তু কালকে একটু ফান করে বলেছি যে আজকে মিটিং আমাদের যেভাবে শুরু হওয়ার কথা সঠিক সময় শুরু হয় নাই, বিলম্ব হয়েছে এবং নির্ধারিত সময়ে কোনো মিটিং শেষ করতে পারেননি। আপনারা কি এই আশঙ্কায় আপনারা কি আমাদেরকে কোনো টাইম ফ্রেম দিচ্ছেন না, অথবা কোনো টাইম ফ্রেম দিলে আপনারা রক্ষা করতে পারবেন না, এটা কি একটা কারণ? তো উনি তো খুবই প্রাণবন্ত মানুষ, উনি হেসে বিষয়গুলোকে গ্রহণ করেছেন আমাদের সমালোচনাটাকে। আমরা কেন একটা 1.5 থেকে 2 বছরের টাইম ফ্রেম বলেছি, কোনো দল কিন্তু এটা বলে নাই এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, সবাই বলছে। আমরা বলেছি এর আগেও কিন্তু আপনি দেখবেন সেনাবাহিনী প্রধান একটা 18 মাসের কথা বলেছিলেন, 1.5 বছর। এরপরে আপনার আমাদের পত্রিকার সম্পাদকরা যখন দেখা করতে গিয়েছে সেখানেও ওনারা 2-2.5 বছরের একটা কথা বলেছেন। কেন আমরা 1.5 বছরের কথা বলেছি হিসাবটা আমি আপনাকে দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যখন কোনো তত্ত্বাবধায়ক সরকারগুলো যখন ক্ষমতায় আসতো তারা কিন্তু 3 মাসের মধ্যে একটা ইলেকশন করত। তাহলে বোঝা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ যদি সঠিক থাকে, সব কিছু যদি গোছানো থাকে, তাহলে 3 মাসের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। কিন্তু আমার এখানে তো সেটআপ নাই, গোছানো নাই। তাহলে আমি যে কোনো একটা কমিশন 3 মাসের মধ্যে একটা ইলেকশন কন্ডাক্ট করতে পারে এটা আমি ধরে নিলাম।
এবার আসেন, এই যে সরকার যেটা বলেছে যে তারা যে 6টা কমিশন করেছে এবং আমাদের প্রস্তাব আরও কিছু কমিশন করার, স্বাস্থ্য, শিক্ষা, তারপরে আরও বেশ কয়েকটা গণতদন্ত কমিশনের কথা আমরা বলেছি। তো মৌলিকভাবে আমরা বুঝতে পারছি যে এই 8-10টা জায়গাতেই ওনাদের সংস্কারের ফোকাসটা থাকবে। ওনারা নিজেরাই বলছেন কিন্তু যে 3 মাসের মধ্যে এই কমিশন রিপোর্ট দিবে এবং রিপোর্ট দেওয়ার পরে এই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটা প্রক্রিয়া আছে, প্রসেস আছে। তার মানে বোঝা যাচ্ছে এই সংস্কারগুলোর জন্য 6 মাসের মধ্যে ওনারা ইমপ্লিমেন্টেশনে চলে যেতে পারবেন। তাহলে আপনি দেখেন এখানে 6 মাস, বাকি 6 মাস আমি দিলাম যে সব কিছু ঠিকঠাক করা, তাহলে এখানে 1 বছর, ওখানে 3 মাস, তাহলে তো আমাদের হিসাবে তো দেখা যাচ্ছে আপনার 13 মাস, মানে অর্থাৎ 1 বছর 3 মাসেই সিচুয়েশনটা ম্যাচিউর করা সম্ভব। এখন আমি ধরে নিলাম যে প্রথম দিকে যে ক্রাইসিসটা, ওনাদের এই যে বিশৃঙ্খলা অবস্থা, এই জিনিসগুলো ঠিকঠাক করার জন্য এটারও একটা সময় আমাদের কোনো দিতে হবে। সেই জন্য আমরা 1.5 থেকে 2 বছর একটা টাইম ফ্রেম ওনাদের চোখের সামনে দিয়েছি। এটা কোনো চাপ না, এটা কোনো ওনাদেরকে বাধ্য করা না, এটা ওনাদেরকে আমরা একটা, এর বাইরে আমরা কিছু আলোচনা করেছি। আমরা ওনাদেরকে বলেছি দেখেন বাংলাদেশের মানুষের একটা মনস্তত্ত্ব আছে। যেমন ধরেন আমার নিজের মনস্তত্ত্বের কথা আমি ভাবি মাঝে মাঝে নিজে একান্তে বসে, যে এই আওয়ামী লীগ যদি পতন না হতো, হাসিনা যদি পালিয়ে না যেত, তাহলে আমি এখনও জেলে থাকতাম। আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তখন তো আমরা মনে করেছি যে আমরা আর কখনো আলোর মুখ দেখব কিনা, পরিজনদের দেখা পাবো কিনা, সন্তানদের সাথে আর সাক্ষাৎ করতে পারবো কিনা, সেটা তো প্রত্যাশা ছিল না। কিন্তু যখন এই বিপ্লব উত্তর পরিস্থিতি আমরা যখন বেরিয়ে আসলাম, আমার কিন্তু এখন ওই মনস্তত্ত্বটা কাজ করছে না। আমার তো উচিত এখন সারাদিন সেজদায় পড়ে থাকা, যে আমি আর কিছু চাই না। আমরা দেখেছি আমরা যখন আন্দোলনে যখন হতাশার মধ্যে ছিলাম, তখন বিএনপির বা জামাতের বা অন্যান্য দলের নেতারাও বলতেন যে আমরা আর কিছু চাই না, শুধু শেখ হাসিনার পতন চাই। তো এখন শেখ হাসিনার পতন হয়ে গেছে, তাহলে তো আপনি সব পেয়ে গেলেন, তারপর আপনি এখন এত কিছু চাচ্ছেন কেন, নির্বাচন চাচ্ছেন কেন, এত সংস্কার চাচ্ছেন কেন? মানুষের মনস্তত্ত্ব হচ্ছে সে ওই যদি এটা হতো, যদি কি করতাম, এটা সে ভুলে যায়, সে বাস্তবতার আলোকে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করে। সেজন্য আমি যেটা বলছি, এটা আমাদের সকলের জন্য বলছি, আমি আমাদের দর্শকরা, প্রবাসী বাংলাদেশিরা যারা শুনছেন বা যারা, সবার জন্য বলছি যে একটা সময় গিয়ে কিন্তু মানুষ ওই পুরনো কথাটা আর মনে রাখবে না। সে একটা সময় বলবে যে হাসিনার সময় যে জ্যাম ছিল, এখন ডক্টর ইউনূসের সময় একই জ্যাম রাস্তায়, আমি চলতে পারছি না। হাসিনার সময় যে চাঁদাবাজি ছিল, হাসিনার সময়ে যে সন্ত্রাস ছিল, হাসিনার সময় যে ফাইলের দৌরাত্ম্য ছিল, হাসিনার সময় যে মানে এক ধরনের ওই যে ঘাটে ঘাটে চাঁদাবাজি, দখলসত্ত্ব ছিল, এখনও যদি তা থাকে একটা সময় কিন্তু সে বলবে। তো শুধু শেখ হাসিনার জায়গায় ডক্টর ইউনূস বা ওবায়দুল কাদেরের জায়গায় আসিফ নজরুল বা দিস অ্যান্ড দ্যাট, তাইলে সমাধানটা কি হলো? সেই জন্য আমরা ওনাদেরকে বলছি আপনারা একটা নির্ধারিত সময় মাথায় নিয়ে কাজ করেন, অন্যথায় একটা সময় গিয়ে এমন হতে পারে, একটা আশঙ্কা হতে পারে যে আপনারা তখন সংস্কারের কথা বাদ দিয়ে ভাববেন তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে একটা ইলেকশন করি, এবং তড়িঘড়ি করে ইলেকশন যদি করা হয় তাহলে সেই ইলেকশন ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি হবে না। সেজন্য আমরা একটা 1.5 বছরের 1.5 থেকে 2 বছর। জি মুজিবুর রহমান মঞ্জু, জি জি ধন্যবাদ। আমার একটি বিরতি নিতে হবে, জি জি অবশ্যই, আমরা আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আমাদের অতিথির সাথে আলোচনা চালিয়ে যাব। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে অতিথি মুজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আমরা আলোচনা করছিলাম, আপনারা গতকাল বাংলাদেশ স্থানীয় সময় শনিবার আলোচনা করেছেন, বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে, এবং সেখানে আপনারা বিভিন্ন পর্যবেক্ষণ এবং দাবি অথবা প্রস্তাব যেগুলো দিয়েছেন সেগুলো নিয়ে এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে গত শুক্রবার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে আমরা দেখেছি জাতিসংঘে আসলে প্রধান উপদেষ্টাকে কিভাবে মানে সবাই সাদরে গ্রহণ করে নিয়েছেন, এবং আমেরিকা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে, ব্যক্তিদের সাথে তার বৈঠক হয়েছে। সব মিলিয়ে যদি বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটি আন্তর্জাতিক এক ধরনের গ্রহণযোগ্যতা অথবা ইমেজ অনেক আগের থেকেই আছে, সেই বিষয়টি আসলে বাংলাদেশের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, বাণিজ্য,
বিনিয়োগ, অর্থনীতি, কারিগরি সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, শ্রমবাজার, অনেক বিষয় রয়েছে। আসলে সার্বিকভাবে যদি বলি যে কূটনৈতিক যে জায়গাটি আছে, এই জায়গাটিতে আসলে বাংলাদেশের জন্য কতটা সুখবর এবং আপনি কি মনে করছেন? না, এটা তো আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এই মানে এটা আমাদের ঐতিহাসিকভাবে এটা আমাদের একটা বিরাট অপরচুনিটি। ডক্টর ইউনূসের মতো একজন মানুষ যিনি চাইলে যে কোনো রাষ্ট্রনায়কের সাথে, যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে উনি কথা বলতে পারেন, কারণ ওনার সাথে কথা বলার একটা আগ্রহ আছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে ছবি তুলতে চায় এবং বিভিন্ন ধরনের, আপনি অলিম্পিকে ওনাকে যে ধরনের সম্মান দেওয়া হয়েছে বা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন উনি লেকচার দিতে যান তখন দেখা যায় মন্ত্রমুগ্ধের মতো তারা এসে ওনার লেকচার। আমার নিজের একটা স্মৃতি আছে, আমি এটা হচ্ছে আপনার ধরেন 2000 কত হবে 2005 বা 6 সালের দিকে আমি একবার থাইল্যান্ড এয়ারপোর্টে গিয়েছি। তো ওখানে ব্রেকের মধ্যে আমি নামাজ পড়তে চাচ্ছিলাম, কিন্তু কোথায় পড়বো। তো একটা লাউঞ্জে ঢুকলাম, ঢুকে জিজ্ঞেস করলাম যে আমাকে নামাজ পড়তে পারবো? বুঝতে পারছিল না আমি কি বোঝাতে চাচ্ছি। তো পরে সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোত্থেকে আসছো? তো আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি। তখন সে ড্রয়ার থেকে ডক্টর ইউনূস একটা ছবি বের করে আমাকে দেখালো, বলল যে তুমি কি ইউনূসের দেশের মানুষ? আমি খুব অবাক হলাম যে হ্যাঁ। তো সে আমাকে এতভাবে ওয়ার্মলি রিসিভ করলো এবং যখন সে শুনলো যে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ডক্টর ইউনূস সে বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, চিটাগং ইউনিভার্সিটির টিচার ছিলেন, সে আমাকে রীতিমতো এন্টারটেইন করলো খুব ভালোভাবে। তো এটা জাস্ট একটা স্মৃতি আপনাকে বললাম। আমি যেটা বলছি যে ডক্টর ইউনূস তার যেই সুবিধাটা আছে, আমি মনে করি আমাদের জনশক্তি রপ্তানির জায়গায় একটা বিরাট সুযোগ উনি সৃষ্টি করতে পারবেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন, আমাদের যে নানা ক্ষেত্রে আর্থিক সহযোগিতা, উন্নয়ন। উনি কিন্তু বলেছেন যে আমি মেগা প্রজেক্টের দিকে যাব না, আমি চাইবো যে আমার এখানে যে বেকারত্ব দূরীকরণ বা কর্মসংস্থান সৃষ্টির জায়গাটাকে উনি প্রাধান্য দেবেন। আমরা তো দেখলামই যে আপনার আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সময়ের জন্য এসেও উনি যেভাবে খুশি মনে যে কথাগুলো বলেছেন, আমি মনে করি একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের একটা সুযোগ তৈরি হওয়ার সুযোগ আছে। আর যারা আমাদের উন্নয়ন সহযোগী, আমেরিকা, আপনার বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, এদিকে জাপান, চায়না, এই যে আমাদের উন্নয়ন সহযোগী যেই সার্কেলটা আছে সব মিলিয়ে ডক্টর ইউনূসের এখানে বিরাট অবদান রাখার সুযোগ আছে। উনি যদি দেশের এই ক্রাইসিসটা মিট আপ করতে পারেন, আমি মনে করি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির একটা পথ খোলা হবে। আমার একটা স্বপ্ন বা চিন্তা যে আমরা ধরেন এই পিরিয়ডটা পার করে আসলাম, নতুন করে একটা রাজনৈতিক মানে সংস্কার, আমরা একটা নতুন অধ্যায় প্রবেশ করলাম, বা ধরেন নতুন একটা নির্বাচনের মাধ্যমে নতুন যারা ক্ষমতায় আসলো, এরপরও আমি মনে করি প্রফেসর ইউনূসকে বাংলাদেশের উন্নয়নের সাথে সম্পৃক্ত রাখার জন্য ওনাকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট বা সম্মানজনক অবস্থান দিয়ে আমাদের দেশের এই বহির্বিশ্বের সাথে কমিউনিকেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড আমাদের এখানকার শ্রমবাজার থেকে শুরু করে আমাদের শিক্ষার আরো 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 ব্যাপকভাবে ডিপ্লোমেসির যে জায়গাটা আছে প্রসার ঘটানোর জন্য আমি মনে করি প্রফেসর ইউনূসকে আমরা ব্যবহার করতে পারি, ওনার এটাকে কাজে লাগাতে পারি। এবং আমি কিন্তু স্যারকে বলেছি, স্যার আপনি তো একটা পিস প্রাইজ পেয়েছেন, আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি যদি আমাদের জন্য এই নতুন একটা বাংলাদেশের টার্ন ঘুরিয়ে দিতে পারেন, তাহলে হয়তো আপনি আরেকটা পিস প্রাইজ পেয়ে যেতে পারেন। তবে এর পেছনে আরেকটা কথা আছে, যেটাও আমরা ওনাকে বলেছি এবং লাস্ট কালকে ওনার সাথে বিদায় নেওয়ার সময় সে কথাটাই আমি বলেছি যে পৃথিবীতে বহু সফল মানুষ কিন্তু তার কনক্লুডিং যেই লাইফস্টাইলটা বা শেষ সময়টা তিনি কিন্তু সেই সম্মান নিয়ে যেতে পারেন নাই। সুতরাং আপনার জন্য এটা কিন্তু জীবনের একটা জীবনশৈলীর একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি যদি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সাহায্য করতে পারেন তাহলে আপনার সারা জীবনের মানে সম্মানটা আরও বেশি বৃদ্ধি পাবে। কিন্তু যদি এখানে আপনি ব্যর্থ হন, এখানে যদি কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে আমরা ফেল করে যাই, তাহলে মানুষ কিন্তু আপনার অতীতটা মনে রাখবে না, আপনার সর্বশেষ আপনার যে মানে আপনার যে ব্যর্থতা এটাকেই মানুষ বেশি স্মরণ করবে। দেখেন, আমি কথা প্রসঙ্গে এটা বলতে বাধ্য হচ্ছি যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, উনি জেল খেটেছেন, উনি দিনের পর দিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু স্বাধীন রাষ্ট্রে এসে উনি কিন্তু একজন ব্যর্থ
শাসক হিসেবে এবং বাংলাদেশকে গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা উনি নিয়ে গেছেন। ফলে ওনার বিদায়টা সম্মানজনক হয় নাই এবং যার কারণে উনি বাংলাদেশের মানে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টার মানে তকমাটার সাথে সাথে বাকশালের জন্মদাতা হিসেবেও তাকে স্মরণ করা হয়। এই জায়গাটাতেই আমি আসলে আপনাকে আরেকটা প্রশ্ন রাখতে চাই, যে বিষয়টি যে আপনি একসময় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ছিলেন, জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমি যদি একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনাদের যে এবি পার্টির আসলে আদর্শগত এবং নীতিগত যে জায়গাগুলো তার সাথে জামায়াতের সাথে আসলে পার্থক্যগুলো কোথায়? পার্থক্যগুলো খুবই পরিষ্কার। এটা আমরা যখন নতুন রাজনৈতিক দল সূচনা করেছিলাম তখনই আমরা স্পষ্ট করে বলেছি যে আমাদের এই দলটা কোনো মতাদর্শ, মতবাদ বা ধর্মীয় যে এই বিভক্তি নিয়ে রাজনীতি করবে না। এটা আমাদের এই ধরনের পলিটিক্যাল যেই আপনার কি বলে যে বয়ান, এটা আমাদের থাকবে না। ধর্মভিত্তিক রাজনীতি থাকবে না, কোনো মতবাদ ভিত্তিক রাজনীতি আমরা করব না। তাহলে আমরা করবোটা কি? আমাদের লক্ষ্য বা আদর্শটা কি? আমরা বলেছি, ধরেন আপনি যদি সহজে বুঝতে চান আমি এভাবে বলি যে আমাদের রাষ্ট্রে একটা আদর্শ আছে না? রাষ্ট্রে একটা আদর্শ আছে। যেমন আমাদের রাষ্ট্র যখন গঠন হয় তখন বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্রটা হবে। আমরা বলেছি আমাদের দলটা হবে মানুষের অধিকার ভিত্তিক একটা রাজনৈতিক দল। আমাদের জায়গাটাই হবে একজন নাগরিক তার অধিকারের জন্য। আপনি দেখেন রাষ্ট্রের কাছে কিন্তু আমরা অন্য কিছু চাই না, রাষ্ট্রের কাছে আমরা অধিকার চাই। রাষ্ট্রের কাছে আমার একটা পাওনা আছে, আবার আমার একটা দেয়ার জিনিস আছে। এই দেনা পাওনার একটা সম্পর্ক কিন্তু রাষ্ট্রের সাথে নাগরিকের কিন্তু ধর্মের সম্পর্ক না। আপনি দেখেন রাষ্ট্র যখন কোনো নাগরিক আপনার কাছে আসে তখন তার একটা দাবি নিয়ে আসে। সেই দাবি কিন্তু আপনি প্রশ্ন করেন না, তুমি কি নামাজ পড়ো, তুমি কি পূজা করো, তুমি কি আস্তিক না নাস্তিক, আপনি সেটা প্রশ্ন করেন না। আপনি শুধু দেখেন তুমি নাগরিক হিসেবে আমার আইন মানো কিনা, তুমি নাগরিক হিসেবে আমার প্রাপ্যটা দাও কিনা, এবং দেন তাকে আপনার চিকিৎসা দিতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, তাকে আপনি দেখবেন ইউরোপ আমেরিকা যদি আপনি দেখেন, যেগুলোকে আমরা কল্যাণ রাষ্ট্রের কাছাকাছি বা ধারণা নিয়ে থাকি, সেখানে আপনি দেখবেন যে আপনি বাংলাদেশ থেকে গেলেও আপনি যদি সেখানে নতুন নাগরিক হিসাবে অন্তর্ভুক্ত হন, আপনাকে ফুল নাগরিক হিসাবে আপনাকে সে ট্রিট করছে। সুতরাং আমরা নতুন রাজনীতির যে কথাটা বলেছি, জামাতের সাথে আমাদের পার্থক্যটা অত্যন্ত সুস্পষ্ট। জামাত একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, জামাত একটা ধর্মীয় মতাদর্শ প্রতিষ্ঠার জন্য তারা রাজনীতি করছে। এই জায়গাটার অনেক ভালো দিক আছে, কিন্তু এখানে একটা এক্সক্লুসিভ জায়গা, সে শুধু একটা নির্দিষ্ট জায়গা। জামাতের রাজনীতির কিছু সীমাবদ্ধতার কথা আমরা তখন বলেছি। আমরা জামাতের বিরোধিতার জন্য নয়, রাজনৈতিক বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা বলেছি যে জামাত এমন একটি দল যেই দলটাতে সবার প্রবেশাধিকার নাই। যেমন ধরেন একজন হিন্দু জামাতের সদস্য হতে পারে, তাহলে সদস্য হতে পারলে সে তো জামাতের প্রধানও হতে পারবে রাজনৈতিক সিস্টেম। আপনি যদি রাষ্ট্রের নাগরিক হন, আপনি বলেন বাংলাদেশের নাগরিক কি একজন বৌদ্ধ কি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতে পারবে না, এমপি হতে পারবে না? পারবে। তাহলে তো জামাতেরও পারা উচিত। দেখা যাচ্ছে যে জামাতের এই জায়গাটায় তার একটা সীমাবদ্ধতা আছে। সে একটা ধর্মীয় জীবনধারার উপর যারা চলছে তাদের নেতৃত্বে এই দলটা এবং রাষ্ট্রটা পরিচালনার চিন্তা করে। এটা খুবই ভালো চিন্তা, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন গণতান্ত্রিক জনগণের ভোটাধিকার, জনগণের অধিকারের কথা বলবেন, তখন আপনি দেখবেন এখন কিন্তু জামাত যখন ওই যে বন্যায় সাহায্য করতে যাচ্ছে, সে যখন এই যে আপনার এবারের ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের বাড়িতে যাচ্ছে, সেখানে তো সে কে নামাজ পড়ছে কে পড়ছে না, কে হিন্দু কে মুসলিম সেটা বিবেচনা করছে না, সে সবার সাথেই তো কাজ করছে। এবং জামাতের আমির কিন্তু কিছুদিন আগে বলেছেন যে আমরা ধর্মের ভিত্তিতে, নানা রাজনীতির ভিত্তিতে বিভক্তিটা চাই না। তো আমরা যে কথাটা স্পষ্ট করে বলেছি যে আমাদের রাজনীতির মূল জায়গাটা হবে কর্ম, এবং আমরা মনে করি, যদি সংক্ষেপে একটু জাস্ট আপনাকে বলে দিই, আপনাদের যে মূল বিষয়গুলো সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এই বিষয়গুলো আসলে আমরা মনে করছি যে এই তিনটা যেহেতু আমাদের রাষ্ট্রের ভিত্তি, আমাদের রাজনীতির ভিত্তিও এই তিনটা। জি ঠিক। আমি এই জায়গাটাতেই যে কথাটা আপনি বললেন, আমি আমাদের দর্শকদের আসলে একটু বোঝার জন্য আসলে যে বিষয়টা, আপনার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল বিবিসি বাংলায়, এটা হচ্ছে 2019 সালের 20 সেপ্টেম্বর। সেই সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আমাদের দল কোনো ধর্মীয় দলও হবে না, ধর্ম নিরপেক্ষ হবে না। এই বিষয়টা আসলে যদি আমাদের দর্শকদের বুঝিয়ে বলতেন। আচ্ছা ঠিক আছে। আমরা যে কথাটা বলেছি যে আমাদের দেশে ধর্মীয় দল আর ধর্মনিরপেক্ষতা বলে দুটো কথা যেটা বলেছে। প্রথম কথা হচ্ছে যে ধর্মীয় দল কোনগুলো?
যেই দলটার আপনি সহজে যদি বুঝেন তার আগে দিয়ে তার ধর্মের পরিচয়টা থাকবে। যেমন আমাদের দেশে যে ইসলামিক দলগুলো আছে এদের প্রত্যেকের দলের সাথে তার একটা ধর্মীয় পরিচয় আছে। আপনি যদি অন্য দেশে যান, যেমন ধরেন আপনি যদি একটা দলের নাম হয় হিন্দু লীগ, অ্যাপারেন্টলি মনে হবে এটা হিন্দুদের একটা দল। আমাদের যদি দলের নাম থাকে এরকম যে বৌদ্ধ পরিষদ, বৌদ্ধ কল্যাণ পরিষদ, তার মানে হচ্ছে এটা বৌদ্ধদের একটা দল। তো এটা অ্যাপারেন্টলি আমি বলছি। আপনি হয়তো বলবেন যে ইসলাম সার্বজনীন, সেটা আলাদা জিনিস। আমি বলছি একটা জিনিস ফার্স্ট যখন আপনি দেখেন, তো এই জন্য আমরা বলছি যে ধর্মভিত্তিক দলগুলো হচ্ছে প্রথমত নামে ধর্মের একটা প্রভাব থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার কাঠামোটা তৈরি হয় একটা ধর্মীয় কাঠামোর মধ্যে। যেমন আপনি যদি একটা হিন্দু ধর্মের দল, হিন্দু ধর্মভিত্তিক একটা দল তৈরি করেন, তাহলে দেখবেন সেখানে প্রথমেই ভগবান, তার কৃষ্ণের কথা, তার ধর্মীয় অভিপ্রায়ের কথা লেখা থাকে। একইভাবে আপনি যখন একটা ইসলামী দলের কথা বলুন, সেখানে ইসলামের অভিপ্রায়গুলো লেখা থাকবে। আমরা বলেছি আমাদের এখানে এই ধর্মীয় অভিপ্রায়, ধর্মীয় কথাগুলো লেখা থাকবে না। তাহলে কি লেখা থাকবে? আমাদের এখানে লেখা থাকবে সাম্য অধিকারের কথাটা লেখা থাকবে, যেটা কোনো ধর্মের বিরুদ্ধে নয় এবং এটা ধর্মেরও মর্মবাণী। আপনি যদি বলেন যে মানুষ তার ন্যায়সঙ্গত বিচার পাবে, মানুষ তার ন্যায়সঙ্গত কাজ করতে পারবে, মানুষ তার অধিকারের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে তার অধিকার ভোগ করবে, তার প্রাপ্য পাবে, এটা তো ধর্মবিরোধী কথা না। সেজন্য আমরা এই অর্থে বলেছি যে আমাদের দলটা ধর্মভিত্তিক দল না। এরপরে আমরা যেটা বলেছি ধর্মনিরপেক্ষ। আমাদের এখানে ধর্মনিরপেক্ষ শব্দটার একটা অপপ্রয়োগ আছে। সেই জন্য আমরা বলেছি যে ধর্মের প্রতি কোনো মানে আমি ধর্ম চাই না, আমি আমার নাম বদলে ফেললাম, যেটা আমাদের দেশে হয়েছে। নজরুল ইসলাম, ইসলাম বাদ দিয়ে দাও নজরুল হল। হ্যাঁ, এই ধরনের যে প্রবণতাগুলো ছিল, যে আসলে আমাদের এখানে হয়েছে কি ধর্ম নিরপেক্ষতা বলতে তারা বেশিরভাগ ক্ষেত্রে ইসলামকে বাদ দিতে চায়। আমরা বলেছি এখানে সকল ধর্মের লোকেরা আসতে পারবে, সকল ধর্মের লোকদের অধিকার থাকবে, দলের কার্যক্রম অনুসারে তার নেতৃত্ব নির্ধারিত হবে এবং তার কর্মের ভিত্তিতে দল তাকে মূল্যায়ন করবে। সেজন্য এই আলোচকে আমরা বলেছি এটা ধর্মভিত্তিক দলও না, আবার ওই অর্থে ধর্মনিরপেক্ষ দল না। আমাদের দলটা অধিকার ভিত্তিক দল এবং অধিকার প্রতিষ্ঠাকেই আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং আমার এই রাজনৈতিক দলের কাজটা হচ্ছে অধিকারের দল এবং এটা একটা ইনক্লুসিভ রাজনৈতিক দল। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সময় আমাদের আসলে হাতে কম, আমি ছোট করে 2টি প্রশ্ন একসাথেই করি, আপনি আমাকে যদি একটু উত্তর দেন। আপনি যেমন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ব্যাপারে কথা বলছিলেন, আমি যদি একটু জানতে চাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে আসলে এবি পার্টির অবস্থানটা আসলে কি, এবং সাথে আমি আরেকটি প্রশ্ন ছোট করে একটু যুক্ত করে দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে ছাত্র জনতার গণ আন্দোলনে যে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং অন্তর্বর্তী সরকারের হাত ধরে সংস্কারের মাধ্যমে একটি নতুন করে এগিয়ে যাওয়ার আসলে কিন্তু পথ খুঁজছে বাংলাদেশ। এক্ষেত্রে অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, যে কথাগুলো আসলে আপনি বলছিলেন, এই যে এবং আমরা দেখছি যে তরুণদেরও অংশগ্রহণ বাড়ছে রাজনীতিতে, তাদের আগ্রহ বাড়ছে, যেটা আসলে আগে আমরা ততটা দেখতে পারিনি এই গণ আন্দোলনের পরে যেটা দেখতে পাচ্ছি। অদূর ভবিষ্যতে আপনি কি দেখছেন, যে আপনি কি আশাবাদী যে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, প্রথাগত যে রাজনীতি, এই জায়গায় আসলে এই সংস্কৃতির কোনো পরিবর্তন আসবে? প্রথম কথা হচ্ছে আশা নিয়ে তো বাঁচতে হবে মানুষকে। ধরেন আমি খুব হতাশ হয়ে গেলাম, তাহলে তো আমাকে এখানেই শেষ করে ফেলতে হবে সব কিছু। প্রথম কথা হচ্ছে আশা যদি না থাকে, আশা আছে বলেই কিন্তু আমরা আজকে মুক্তিটা পেয়েছি, আশা আছে বলেই কিন্তু আজকে পরিবর্তনটা হয়েছে। সুতরাং অনেক হতাশার দিক আছে, আমি আপনাকে অনেকগুলো হতাশার কথা বলতে পারবো, কিন্তু দিন শেষে আমাকে আশা নিয়েই বাঁচতে হবে। তো সেই জন্য আমি মনে করি যে আজকে যে নতুনের উদ্বোধন হয়েছে, নতুনের যে উত্থান ঘটেছে, নতুনরা যারা কখনোই রাজপথে নামে নাই, আমরা সবসময় বলতাম যে এই জেনারেশন আমরা এত কষ্ট করছি, ভোট দিতে পারছি না, দ্রব্যমূল্য বাড়ছে, সন্ত্রাস হানাহানি হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, গুম করে ফেলছে, নিউ জেনারেশন কিছু বলছে না কেন? আপনি দেখেন ওরা কিন্তু সব কিছু হজম করেছে, তাদের মনের মধ্যে একটা ওয়েভ তৈরি করেছে। তারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে সত্য, আমরা নেতৃত্ব দিয়ে তাদেরকে নামাতে পারি নাই, তারা নেতৃত্ব দিয়ে আমাদেরকে নামিয়েছে, এটা সত্য। কিন্তু তাদের মনের মধ্যে যে ওয়েভটা, তাদের মনের মধ্যে যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু আমরা লম্বা সময় ধরে ধারণ করে করে প্রচারটা করেছি এবং প্রচার করেছি বলেই তারা কিন্তু একটা সময় এসে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে। নাম্বার 2, আপনি যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধ সম্পর্কে এবি পার্টির অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আমরা মনে করি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ শুধু 1971 সালে হয় নাই, এবং এই যে মুক্তির লড়াই, বাংলার মানুষের লড়াইটা, সে 47 কিন্তু সে লড়াই করেছে। তার আগে কিন্তু সে 190 বছর বা 195 বছর ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই, আমাদের এখানকার লড়াইটা ছিল। এবং পলাশির যুদ্ধে আমরা যে স্বাধীনতা হারিয়েছি,
আপনি দেখবেন এখনও তো আমরা পলাশীকে স্মরণ করি। এই যে আমি আমার স্বাধীনতা হারিয়েছি, আমি আবার আমার স্বাধীনতা পাওয়ার যে সংগ্রাম, তিতুমিরের লড়াই, আমার বাঁশের কেল্লার লড়াই, আমার সিপাহী বিদ্রোহ, প্রত্যেকটা সংগ্রামে আমরা সেই লড়াইগুলোকে আমরা ধারণ করেছি। সেজন্য এবি পার্টি প্রত্যেকটা শুধু মুক্তিযুদ্ধকে প্রেরণা হিসেবে নেয় না, সে ধর্মের বিষয়টাকে প্রেরণা হিসেবে নিয়েছে। কারণ ধর্মের লড়াইয়ের মধ্যেও আপনার জাতিসত্তার একটা স্পর্শ আছে, একটা ভিত্তি আছে সেখানে। সেই জন্য আপনি দেখবেন আমাদের দলের ঘোষণাপত্রে আমরা এই কথাগুলো বলেছি যে আমরা ধর্মীয় মূল্যবোধ থেকেও আমরা আমাদের অনুপ্রেরণা নিব, আমরা আমাদের 200 বছরের এই স্বাধীনতার লড়াই থেকেও আমরা আমাদের অনুপ্রেরণা নেব। মুক্তিযুদ্ধটা কিন্তু প্রথম অবস্থায় মুক্তিযুদ্ধ আকারে শুরু হয় না, আপনি জানেন। ভাষা আন্দোলন থেকে এটা শুরু, একটা স্বায়ত্ত শাসনের আন্দোলন ছিল, 6 দফার আন্দোলন ছিল, এবং এটা রিয়েলি এটা টার্ন করেছে এসে 25শে মার্চের সেই গণহত্যার মধ্যে দিয়ে, যেটা রিলেট করে এবারেও আমাদের যেটা গণহত্যা হয়েছে। আমাদের কিন্তু এই আন্দোলনটাও শুরু হয়েছে কিন্তু আপনি দেখবেন খুবই চমৎকার একটা কোটা সংস্কারের দাবি নিয়ে, ছাত্রদের একটা দাবি, সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সেখান থেকে 9 দফা সরকার পতন, সেখান থেকে সরকার পতন এবং রাষ্ট্র গঠনের আন্দোলন। মুক্তিযুদ্ধের সাথে আপনি এই ওয়েভটা পাবেন। শুধু পার্থক্যটা হচ্ছে সেটা মুক্তিযুদ্ধে 9 মাস যুদ্ধ করতে হয়েছে। এখন আপনি আমাদের এখানে কি এই 1.5 মাসের যুদ্ধ বলবেন না 15 বছরের যুদ্ধ বলবেন? না, কিন্তু মুক্তিযুদ্ধ তো আসলে বাংলাদেশ, আমরা যে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, সেটা তো আসলে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জিত হয়েছে, এবং পরবর্তীতে একটি রাষ্ট্র এবং জাতি হিসেবে আমরা তো আসলে নিয়মিতই লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমাদের আসলে জীবনমান উন্নত অথবা আরো ভালো থাকার জন্য। আমাদের হাতে আসলে একদম সময় শেষ। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই অন্য কোনো দিন আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, আপনাকে অতিথি হিসেবে আমরা পাবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।